মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমাদের প্রিয় শিক্ষার্থী চতুর্থ অনার্স বর্ষের শিক্ষার্থীরা, যারা আমাদের কাছে খুবই আপন, বিশেষ করে আমার কাছে। আচ্ছা, যাই হোক, যে ক্লাসটি আমি তোমাদের নিব সেটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আবারও বলছি, এবং যে কোর্সটি আমি পড়াবো সেটি হচ্ছে কাউন্সেলিং সাইকোলজি, এবং আজকে আমি পড়াবো তোমাদের সপ্তম অধ্যায়, যেটার বিষয়বস্তু হচ্ছে শিশুদের সংকট ও কাউন্সেলিং, এবং যেটা তোমাদের আসলে শুনতে ভালো লাগবে, এবং ভালো লাগবে, আমার আশা করছি ভালো লাগবে। শিশুদের সংকট ও কাউন্সেলিং। তাহলে আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেই অধ্যায়ের নাম হচ্ছে শিশুদের সংকট ও কাউন্সিলিং। তোমরা নামকরণ দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের কাউন্সিলিংয়ে যে আলোচনার বিষয়বস্তু বা মূল কেন্দ্র সেটা হচ্ছে শিশু, অর্থাৎ শিশুদেরকে নিয়ে আমরা আলোচনা করব। শিশুদেরকে নিয়ে কি কি সমস্যা হয়, শিশুদের আলোকে কি কি সমস্যা তৈরি হয়, শিশুদের আচরণে কি কি সমস্যা হয়, শিশুদের লালন পালনের ক্ষেত্রে, শিশুদের বড় করার ক্ষেত্রে শিশুরা কি কি সমস্যার সম্মুখীন হয়, সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, শিশুদের এই সংকট সমূহকে যদি আমরা আলোচনা করতে চাই বা ভাগ করতে চাই, তাহলে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। সেই তিনটি শ্রেণী কি কি? তিনটি শ্রেণীতে শিশুদের সংকট সমূহকে ভাগ করা যায়। কি কি? এক নাম্বার হচ্ছে শিশু লালন পালন, দুই নাম্বার হচ্ছে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা, তিন নাম্বার হচ্ছে শিশু সুরক্ষা। অর্থাৎ প্রথমে হবে শিশু লালন পালন সম্পর্কিত যে সংকটগুলো হয়, শিশু জন্মানোর পর থেকে যে লালন পালন করতে গেলে সংকট আসে, সেটা হচ্ছে শিশু লালন পালন সম্পর্কিত। দুই নম্বর হচ্ছে প্রতিবন্ধকতা, অর্থাৎ সব শিশুই যে শারীরিকভাবে সুস্থ হয়ে জন্মগ্রহণ করে তা না, কিছু শারীরিক প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতা থাকে, সেই নিয়ে আলোচনা করব। এবং তিন নম্বর হচ্ছে শিশু সুরক্ষা, অর্থাৎ সব শিশুই কিন্তু এই সমাজে সুরক্ষিতভাবে বড় হয়ে উঠতে পারে না, তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। একটি পথ শিশু যে নির্যাতন হয়, একটি স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা পরিবারের শিশু কিন্তু তারা বাইরের মানুষের কাছ থেকে নির্যাতিত না হলেও ভেতরের মানুষের কাছ থেকেও কিন্তু আবেগীয়ভাবে বিভিন্ন কথার মাধ্যমে, নেতিবাচক কথার মাধ্যমেও তারা যে নির্যাতিত হয় এবং তাদের জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে কি আসছে? প্রথমে আসছে শিশু লালন পালন। তাহলে ক নম্বর বা এক নম্বর যেটা বলি না কেন, প্রথমে আসছে শিশু লালন পালনের সংকট সমূহ, অর্থাৎ শিশু লালন পালন করতে গেলে লালন পালনের যে সংকট সমূহ, লালন পালনের যে সংকট সমূহ, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে কিন্তু আসলে এই শিশু লালন পালন সম্পর্কিত সংকটসমূহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোন সময় থেকে? বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকেই এই শিশু লালন পালন সম্পর্কিত সংকট দেখা দিয়েছে। আমরা অন্যান্য সংকট থাকে একটা মানুষের জীবনে, চাকরির সমস্যা, বাসস্থানের সমস্যা, কিন্তু এখন বর্তমান সময়ে একটি শিশু লালন পালন করাটাও হচ্ছে একটি চ্যালেঞ্জের বিষয়। একটি শিশুকে কিভাবে আমরা লালন পালন করতে পারি, আসলে এখনকার বাবা মা দুজনেই চাকরিজীবী থাকে, একটি সন্তান কিভাবে আসলে বেড়ে উঠবে, একটি সন্তান কিভাবে সঠিক আচরণ শিখবে, এটি কিন্তু একটা সংকটের মধ্যে চলে এসছে। আচ্ছা, এই শিশুর যে এই বিষয়গুলো, শিশুর আচরণ, শিশুর বেড়ে ওঠা, এই শিশু সামাজিকরণ, এই প্রক্রিয়াগুলো কি হয়? প্রক্রিয়াগুলোতে কতগুলো সংকট দেখা যায়। সেগুলো কি কি? শিশুর আচরণ নিয়ন্ত্রণ, আচরণের আদর্শ মান নির্ধারণ করা, অর্থাৎ তিন নম্বর হচ্ছে শৈশবকালীন অভিজ্ঞতা সমূহ। এক নম্বর কি বললাম? এক নম্বর বললাম শিশুর আচরণ নিয়ন্ত্রণ, অর্থাৎ সব যে আচরণ করে শিশু,
হ্যাঁ, শিশু সুন্দর করে হাসি দিয়ে কথা বলে বা গালি দেয়। ছোট শিশু যখন একটি গালি দিয়ে কথা বলে শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই শিশুটি যখন বড় হয়ে ওই গালি দেয় কাউকে, তখন কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ, তখন এই তুমি বড় হয়ে গেছো এই কথাগুলো একদম বলবে না। এই যে তার আচরণটাকে নিয়ন্ত্রণ করা হয়, সেটা সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটা পরিবার থেকে শিখে আসছে, সেটা বাইরের বড় কেউ আসলেও বলতে পারে, আত্মীয় স্বজন, অর্থাৎ শিশুর আচরণটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে আচরণের আদর্শমান নির্ধারণ করা, অর্থাৎ কোন আচরণটি সঠিক কোন আচরণটি ভুল, এই যে একটি আদর্শমান তৈরি করে দেয় কারা, পিতামাতারা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এবং শৈশবকালীন অভিজ্ঞতা সমূহ, একটি শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় কিন্তু শৈশবকালীন অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিশুর শৈশবকালীন অভিজ্ঞতা বেদনাদায়ক, কষ্টদায়ক হয়, সুখকর হয় না, সেটা কিন্তু তার পরবর্তী জীবনেও একটি প্রভাব ফেলে। তাহলে এই বর্তমান সময়ে এই যে শিশু লালন পালনের ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়, এবং বেশিরভাগ বাবা মার কাছে একটি সাধারণ অভিযোগ যে তাদের সন্তান প্রত্যাশিত আচরণ করে না। আমরা আগে কত ভালো ছিলাম, ছোটবেলায় ভালো ছিলাম, বাবা মার কথা শুনেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা একদমই কথা শুনতে চায় না। এটা কিন্তু প্রায় আমরা বলে থাকি, এই ছেলেটা খুব দুরন্ত, ছেলেটা এক জায়গায় বসে থাকতে পারে না, কোনো কথা শোনে না, কেমন যেন এখনকার ছেলে মেয়ে কেমন যেন। হ্যাঁ, আমরা তো অনেক ভালো ছিলাম, আমরা তো বাবা মার কথা শুনেছি, বাধ্য ছিলাম, ঠিক আছে। তো এই যে অভিযোগ, এই যে কথা যে ছেলে মেয়েরা কথা শোনে না, কেন কথা শোনে না? তাহলে আগেকার সন্তানদের বাবা মারা কেমনভাবে লালিত পালিত করেছে, কিভাবে লালন পালন করেছে, এখন সন্তানরা কিভাবে লালিত হচ্ছে, তাদের কেন এই সংকটসমূহ দেখা দিচ্ছে, তাদের আচরণে কেন এত হতাশা বাবা মারা, যে এই ছোট বয়সে এই আচরণটি করছে, এই ছোট বয়সেই তারা কোনো কথা শুনতে চাচ্ছে না, বড় হলে তাহলে কি হবে। এই যে তাদের মনেই কিন্তু এখন থেকে একটা হতাশা তৈরি হয়ে যায় যে আমাদের ছেলে মেয়েরা মনে হয় কথা শুনবে না, আমাদের দেখবে না। তো তাহলে বাবা মা একটি সন্তানকে নিয়ে এই ধরনের নেতিবাচক কথা বলছে এবং লালন পালনের সংকট সমূহ দেখা দিচ্ছে। কিন্তু তাহলে এই লালন পালনের কি কি বিষয় আসলে গুরুত্ব দিতে হবে, কি কি বিষয়ের প্রতি আরও জোর দিতে হবে, লালন পালনের ক্ষেত্রে কোনটি সঠিক সেটা বাবা মাকে সচেতন হতে হবে। আসলে আমাদের এই সমাজে আমরা যখন একটি ছেলে বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা হয়তো দুইজনেই কর্মজীবী থাকে বা কাজ করে, সেই ক্ষেত্রে তাদের যখন সন্তান আসে বা সন্তানের তারা মা বাবা হয়, তো সেই ক্ষেত্রে তারা অনেকেই আসলে জানে না সন্তানকে কীভাবে, জানে না, এটা আগে থেকে আসলে জানে না। কিন্তু আমার মনে হয় যে আসলে বাবা মাকেও কিছুটা প্রশিক্ষণ দেওয়া দরকার, যে একটি সন্তান কিভাবে লালন পালন আসলে করা দরকার, কিভাবে তাদের সাথে আচরণ করা দরকার। কারণ একটি সন্তান যে আচরণটি করবে, তাহলে ওই আচরণটি সে কোথা থেকে শিখলো? নিশ্চয়ই তার বাবা মার কাছ থেকে, তার আশেপাশের আত্মীয় স্বজনের কাছ থেকে, তাই না? কারণ শিশুটি তো যখন সদ্যজাত শিশু, সে তো কিছুই জানে না, ধীরে ধীরে সে বুলি আওড়াতে থাকে, ধীরে ধীরে সে অন্যের কথাগুলো শুনে কথা বলতে থাকে। তাহলে এই কথাগুলোর যে পুনরাবৃত্তি করতে থাকে বা কথাগুলো শিখতে থাকে সমাজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, অন্যান্য বন্ধু বান্ধবের কাছ থেকে, এদের কাছ থেকেই কিন্তু ভালো মন্দ, ঠিক ব্যাঠিক সব কিছুই কিন্তু ঠিকই। তাহলে এই সমাজকেও সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে, যেটা হয়তো সম্ভব না, কিন্তু একজন বাবা মাকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা একটি সঠিক সন্তান লালন পালনের দিক নির্দেশনা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা অনেক কথাই বললাম শিশু লালন পালনের ক্ষেত্রে, অর্থাৎ শিশু লালন পালনের সংকট সমূহের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করা যায় শিশু লালন পালনের ক্ষেত্রে, যা পিতা মাতার ধরন হয়ে থাকে, যা শিশুর আচরণকে প্রভাবিত করে। 4 ধরনের বাবা মা ধরন আসলে এখানে লক্ষ্য করা যায়। কি কি ধরন? 1 নাম্বার হচ্ছে কর্তৃত্ব পরায়ণ। 2 নাম্বার হচ্ছে কর্তব্য পরায়ণ। 3 নাম্বার হচ্ছে অনুমোদনকারী। 4 নাম্বার হচ্ছে উদাসীন। অর্থাৎ এই 4 ধরনের পিতামাতাই কিন্তু, 4 ধরনের ব্যক্তিত্বের
অধিকারী পিতামাতা যারা, তাদের এই ধরনগুলো কিন্তু শিশুর আচরণকে প্রভাবিত করে। 1 নাম্বার কি কর্তৃত্ব পরায়ণ, আমি বাবা, আমি মা, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, কেন তুমি শুনবে না। অর্থাৎ এইরকম যদি একটা প্রভাব খাটানোর একটা প্রবণতা বাচ্চাদের ওপর থাকে, তাহলে কিন্তু একটা বাচ্চা তার কথা হয়তো আজ শুনবে, 2 দিন পর শুনতে যাবে না। সব কিছুতেই খবরদারি, সব কিছুতেই নজরদারি, এটা কেন করছো, ওটা কেন করছো, তুচ্ছ বিষয় নিয়েও যখন সন্তানের উপর খুঁটিনাটি বিষয় নিয়ে সব সময় তাকে চোখের মধ্যে রাখা, সে একটা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না, তখন কিন্তু সে পরবর্তীতে তখন ও বাবা মার কথা একদমই শুনতে চায় না। 3 নাম্বার হচ্ছে কর্তব্য পরায়ণ। কিছু কিছু বাবা মা আছে সন্তানদের কথা কিছু শোনে, মানে যেটা আমাদের বাবা মারা খুব করলে ভালো লাগে সন্তানদের ক্ষেত্রে, বাবা মা সন্তানদের কথা মনোযোগ দিয়ে শুনছে। এই ধরনের ব্যক্তিত্বের যারা অধিকারী, তারা কিন্তু সন্তানদের সাথে খুব বন্ধুসুলভ আচরণ করতে পারে, তাদের বন্ধুসুলভ সম্পর্ক স্থাপিত হয়। তারা যে কোনো সমস্যায়, সন্তানরা যে কোনো সমস্যায় বাবা মার সাথে কিন্তু সহজে কি করতে পারে, ভাগাভাগি করতে পারে, মনের কথাগুলো খুলতে পারে, যে না আমি বাবা মার সাথে কথা বলে বাবা মা আমার কথাগুলো বুঝতে পারবে। কিন্তু কর্তৃত্বপরায়ণ বাবা মার কাছে কিন্তু কথা বলা যাবে না, না তোমার দোষ, তোমার দোষে এই কাজটি হয়েছে, তুমি কেন করতে গেছিলা, তুমি কেন বাইরে গেছিলা, এই ধরনের কথাবার্তা। অর্থাৎ সব সময় সন্তানের উপর ভুল দেখা, যে এই কাজটি হয়েছে তোমার ভুলের কারণে, ওই ছেলে হলে তো ওই কাজটি করতো না, বা ওই মেয়ে হলে তো ওই কাজটি করেনি, তুমি এই কাজটি করেছো। অর্থাৎ এই যে নেতিবাচক একটি বিষয়। অনুমোদনকারী, অর্থাৎ 3 নাম্বার হচ্ছে অনুমোদনকারী পিতামাতা। সব কিছুতে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মেয়ে বলছে বা মা আমি এখন একটু বাইরে যাব, হ্যাঁ যাও, এখন একটু টিভি দেখবো, হ্যাঁ দেখো, হ্যাঁ মেয়েকে তো না করা যাবে না, মেয়ে কষ্ট পাবে, এইরকম অনুমোদন যদি কেউ দিয়ে থাকে, তাহলেও কিন্তু সেই ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা পরবর্তীতে দেখা দেয়। অর্থাৎ তারা সব কিছুতেই আবার খুব বেশি স্বাধীনতা পেয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে উদাসীন। বাবা মা ছেলে মেয়েদের প্রতি উদাসীন। রাত করে ছেলে বাড়ি ফিরলেও কোনো কিছু না, খাবার টেবিলে না আসলেও কিছু না, সে ঘুমিয়ে সকালে 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। অর্থাৎ খেলেও কিছু না, না খেলেও কিছু না, এই যে এরকম পড়াশোনা করলেও কিছু না, না করলেও কিছু না, এইরকম উদাসীন ভাবের কারণেও কিন্তু শিশুদের ব্যক্তিত্বের উপর একটি প্রভাব পড়ে। আচ্ছা, শিশু লালন পালনের ক্ষেত্রে যে 4টি ব্যক্তিত্ব আমরা দেখলাম, যেটি শিশুর আচরণকে খুব বেশিভাবে প্রভাবিত করে। আচ্ছা, শিশু লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংকটের মধ্যে হচ্ছে 1 নাম্বার হচ্ছে আহার সম্পর্কিত সংকট। এগুলো আমরা সবই পড়ছি শিশু লালন পালনের ক্ষেত্রে। সেখানে আমরা প্রথমে আসছে ক নাম্বার আহার সম্পর্কিত সংকট। আহার সম্পর্কিত সংকট খুব মজার ব্যাপার, তাই না? আহার নিয়ে, শিশুদের আহার নিয়ে সংকট আসলে খুব বেশি দেখা যায়। তবে শিশুকে বুকের দুধ খাওয়ানো না তোলা দুধ খাওয়ানো, শিশুকে নির্ধারিত সময়ে খাওয়ানোর অভ্যাস, না এক এক সময় খাওয়ালাম, মন চাইলো শিশুকে খাওয়ালাম, এইভাবে যদি খাওয়ানো হয়, বা চামচের সাহায্যে খাওয়ানো হচ্ছে না বাটির সাহায্যে খাওয়ানো হচ্ছে, খাবারের পরিবেশ কেমন ইত্যাদির সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়, যা শিশুর ব্যক্তিত্ব এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। মনোসমীক্ষণ, যেটি ফ্রয়েড বলেছেন, এবং শিক্ষণ মতবাদ, যেখানে BF স্কিনার কাজ করেছেন, সেই অনুযায়ী শিশুকে খাওয়ানোর পদ্ধতি শিশুর পরবর্তী জীবনে ব্যক্তিত্বের একটি সামগ্রিক গুণাবলী, ব্যক্তিত্বর গুণাবলীর উপর খাদ্য গ্রহণের প্রভাব কিন্তু একটি চিরস্থায়ী প্রভাব তৈরি হয়। অর্থাৎ যে শিশু নিয়ন্ত্রিত সময়সূচি অনুযায়ী, যে আমি সকাল 8টার মধ্যে শিশুকে খাওয়ানোর চেষ্টা করি সকালের খাবার, আবার দুপুরের খাওয়ানোর আগে হচ্ছে কিছু ফলমূল খাওয়ানো হলো, বা দুপুর 1টার মধ্যে শিশুকে খাওয়ানো হয়। অর্থাৎ একটি নিয়ন্ত্রিত কর্মসূচির আলোকে যদি খাদ্য গ্রহণে অভ্যস্ত এবং কঠোরভাবে আরোপিত সময়সূচি গ্রহণ করে, তাহলে কিন্তু পরবর্তীতে তাদের আচরণ, মানসিক অবস্থার বিভিন্ন ভিন্নতা লক্ষ্য করা যায়। আবার দেখা যায় যে শিশুদের আতুরকালে তোলা দুধ যদি খাওয়ানো হয়, যেটা মায়ের দুধ, সেটা যদি কেউ পান করে, তাদের মধ্যে কি হয়, পরবর্তীতে তারা অনেক বুদ্ধি সম্পূর্ণ কাজ করতে পারে, অর্থাৎ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। কিন্তু সেক্ষেত্রে যারা তোলা দুধ, মায়ের দুধ না খেয়ে কৌটার দুধ খায়, তাদের অপুষ্টির শিকার হয়, বেশি রোগে আক্রান্ত হয় এবং নিম্ন মাত্রার বুদ্ধির অধিকারী হয়। অর্থাৎ
এই যে খাওয়ার ক্ষেত্রেও যে বিভিন্ন ধরনের শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আচ্ছা, তোমরা ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ পড়েছো, সেখানে দেখেছো যে ওরাল স্টেজে হচ্ছে শিশু কি করে, সব কিছুই চুষে খাওয়ার মাধ্যমে আসলে আনন্দ লাভ করে। আমরা একটা ছোট শিশুকে দেখবা, যা কিছু পায় সে কিন্তু চুষে নেয়। হ্যাঁ, একটা হাতে যা কিছু খেলনা দেখবা প্রথমে কিন্তু চুষে নেয়, অর্থাৎ তার কি হয়, মাতৃদুগ্ধ পান যে করে তখন কিন্তু চোষার মাধ্যমে সে মায়ের সাথে একটি বন্ডিং তৈরি হয়, এবং সেই অ্যানাল স্টেজে তার সব কিছুকেই সে চোষার মাধ্যমে একটি পরিতৃপ্তি বা শান্তি লাভ করে। এই যে চোষাটা, এটা হয়তো অনেক সময় খারাপ হয় কি, যে তার হাতের সামনে যা কিছু দেওয়া হলো সেটাই হয়তো সে চুষে নিচ্ছে, হ্যাঁ, নোংরাও থাকতে পারে, কিন্তু তাকে যদি তাকে জিনিসটি পরিষ্কার করে দেওয়া হয় বা কিছুক্ষণ আঙ্গুল চুষলো বা কিছু চুষলো, এটা কিন্তু অনেক সময় ক্ষতিকর না। এটা কি হয়, হুট করে তার হাত থেকে কিন্তু এটা নেওয়া যাবে না, যেটা তার মনের মধ্যে একটি বঞ্চনা তৈরি হয়, যেটা তার পরবর্তী জীবনে একটি প্রভাব তৈরি হয়। তো এই যে কি হয়, তাগিদ পূরণ, ঠিক আছে, যে কোনো বিষয়ে চুষে খাওয়ার বা চিবিয়ে খাওয়ার যে একটা তাগিদ শিশুদের মধ্যে থাকে, এটা যদি বঞ্চনার শিকার হয় বা খুব বেশিভাবে তাকে হঠাৎ করে নেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যের প্রতি, অন্য লোকের প্রতি তার সন্দেহের একটি সূচনা তৈরি হয়। এটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ অন্য ব্যক্তির প্রতি যে অবিশ্বাস একজন ব্যক্তির থাকে, এটা তার ছোটবেলার এই ধরনের অভিজ্ঞতা থাকলে তার পরবর্তী জীবনে এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। তাহলে শিশুর ব্যক্তিত্বের উপর এই প্রথম খাদ্য খাওয়ার পদ্ধতিও কিন্তু ব্যক্তির বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে আশাবাদী আর একটা হচ্ছে নিরাশাবাদী ব্যক্তিত্ব। অর্থাৎ যে সকল শিশু অল্প বয়সে দীর্ঘদিন শক্ত খাবার খায় তাদের নিরাশাবাদী ব্যক্তিত্ব বলা হয়, এবং যারা দীর্ঘদিন এই শক্ত খাবার খায় না তাদেরকে আশাবাদী ব্যক্তিত্ব বলা হয়। অর্থাৎ শিশু যখন অ্যানাল স্টেজে থাকে তখন কিন্তু সে চুষে খায়, নরম খাবার খায়, মায়ের দুধ খায়, হ্যাঁ, তো এই সব শিশুকে বাদ দিয়ে মায়ের দুধ ছেড়ে যদি তাকে অন্য খাবার খাওয়ানো হয়, তাদের মধ্যে নিরাশাবাদী একটি ব্যক্তিত্ব গড়ে ওঠে, যেটি আহার সম্পর্কিত সংকট, অর্থাৎ আহারের ক্ষেত্রে তাকে খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই সংকটগুলো যদি দেখা দেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার ব্যক্তিত্বের উপর খুব বেশি প্রভাব পড়ে। 2 নম্বর হচ্ছে মলমূত্র ত্যাগ সম্পর্কিত সংকট। মলমূত্র ত্যাগ সম্পর্কিত সংকট, যেটা কোন স্টেজে হয়, যেটা অ্যানাল স্টেজে হয়, অর্থাৎ একটি শিশু যখন 5 থেকে 6 বছর বয়স হয় তখন তাকে কিন্তু একটি টয়লেট ট্রেনিংয়ের দেওয়া হয় যে তুমি বাথরুম করবে, কিন্তু এটা যদি কঠোরভাবে একজন বাবা মা শিশুকে বোঝানোর চেষ্টা করে বা তার উপর সে ভয় পাচ্ছে বসতে বাথরুমে, কিন্তু তাকে জোর করে বসানো হচ্ছে, এটা কিন্তু তার পরবর্তী জীবনে একটি ওসিডি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো তাকে এটি একটু বুঝিয়ে দেওয়া বা নতুন পরিবেশের সাথে যেহেতু তাকে পরিচয় করিয়ে দেওয়া, এটার সাথে তাকে একটু সময় দিয়ে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু এটি কি হবে, মলমূত্র ত্যাগ সম্পর্কিত এটি একটি বিষয় না হয়ে এটি একটি সংকট হিসাবে দেখা দিবে। এবং 3 নাম্বার হচ্ছে বা গ নাম্বার হচ্ছে পরনির্ভরশীলতার সংকট। পরনির্ভরশীলতার সংকট, ঠিক আছে। ফ্রয়েডের পরনির্ভরশীলতার তত্ত্বে শিশুর সামাজিক আচরণ শিক্ষণের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। তিনি দেখেছেন যে যেসব শিশুরা একমাত্র সন্তান হয় তার চেয়ে যদি ভাই বোন বেশি থাকে, সেই সন্তানদের তুলনায় একমাত্র শিশুরা পরনির্ভরশীল হয়ে যায়। আর যারা বেশি ভাই বোন বা 2-3 জন ভাই বোনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়, তারা পারস্পরিক সহযোগিতা সম্পূর্ণ মনোভাব নিয়ে গড়ে ওঠে, অন্যকে সাহায্য করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে মানবীয় দিকটি একটু বেশি কাজ করে। কিন্তু একজন সন্তান যখন বড় হয় তার মধ্যে সবসময় স্বার্থপর একটা ভাব কিন্তু কাজ করে, এই জিনিসটা সবসময় আমার, এই জিনিসটা আমি পেয়েছি, অর্থাৎ এই যে প্রবণতা তার মধ্যে রয়ে যায়, তখন কিন্তু পরবর্তী জীবনে অন্যকে সাহায্য করার কাজ তার মধ্যে খুব কম থাকে। 4 নাম্বার হচ্ছে আক্রমণাত্মক আচরণ সম্পর্কিত সংকট। 4 নাম্বার হচ্ছে
আচরণ সম্পর্কিত সংকট। ঠিক আছে, শিশুর মা বাবার প্রতি ক্রোধ প্রকাশ করে অনেক সময়, তাই না? এটা কিন্তু দোষের কিছু নয়, তবে শিক্ষণ তত্ত্ব অনুযায়ী আক্রমণের মাধ্যমে যদি ক্ষোভের সাময়িক নিরসন যদি না হয়, তখন সেটা কি হয়, বেশি শক্তিশালী হয়ে যায়। শিশুর এই আক্রমণাত্মক আচরণকে সঠিক পথে নিয়ে আসতে হবে। শিশুটি কেন আক্রমণাত্মক আচরণ করছে, শিশুটি কেন একটি জিনিস ছুঁড়ে ফেলছে, কেন সে হচ্ছে যা কিছু পাচ্ছে সেটা দিয়ে মা বাবাকে মারার চেষ্টা করছে, এই বিষয়গুলো কেন করছে, হ্যাঁ কেন করছে এই বিষয়টি কিন্তু দেখতে হবে। সে কিন্তু হঠাৎ করে এই আচরণটি করবে না। সে হয়তো তা 1-2 ঘন্টা আগে কোনো বিষয় মাকে দেখাতে গেছে, মা হয়তো কাজের জন্য দেখতে পারেনি, ছোট্ট একটা বিষয় হয়তো, হ্যাঁ একটি শিশু যখন একটি কাগজকে 2 টুকরা করে, সেটাও কিন্তু তার কাছে একটি নতুন বিষয়। সে মনে করে হ্যাঁ আমি তো একটা জিনিস থেকে 2টা করেছি, তখন কিন্তু সে মাকে দেখাতে যায়। কিন্তু মা যখন কাজে থাকে, একজন মা যখন বুঝতে পারে না শিশুটি কি নিয়ে এসছে, তখন কিন্তু ওই শিশুটি বঞ্চিত হয় এবং শিশুটির উপর কি হয়, মায়ের উপর কিছুটা ক্ষোভ জন্মে। তখন মা যখন তাকে বলে হ্যাঁ বাবু এই কাজটা করো তো, বাবু এখন আসো তো খাবে, তখন কিন্তু সে ক্ষোভ প্রকাশ করে। তখন কিন্তু মা বুঝতে পারে না যে শিশুটি কেন এরকম হঠাৎ করে আচরণ করছে, কিন্তু তার মূল কিন্তু কারণ ছিল আগের ঘটনা। অর্থাৎ শিশুটি কোনো বিষয় একটা ছোট লাল দাগ দিয়েছে বা সবুজ দাগ দিয়েছে, এটা কিন্তু যখন নতুন প্রথম শিশু রং পেন্সিল দিয়ে কাজ করে, সেটাই কিন্তু তার কাছে একটি নতুন উদ্ভাবন। অর্থাৎ সে তার বাবা বা মাকে দেখাতে চায়। সেটার প্রতি যদি বাবা মা বা মনোযোগী না হয়, তখন কিন্তু শিশু হতাশা হয়ে পড়ে, যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়। এবং এই গেল শিশু লালন পালন সম্পর্কিত সংকট। আজকে তোমাদের 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ শিশু সংকটের ক্ষেত্রে যে 3টা পয়েন্ট পেয়েছে আমরা, শিশু লালন পালনের সংকটসমূহ, শিশুর কালীন প্রতিবন্ধকতা, এবং 3 নম্বর হচ্ছে শিশু সুরক্ষা। সেক্ষেত্রে আমরা প্রথম শিশু লালন পালনের সংকটসমূহ নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে।